তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে যখন সপ্তাহ জুড়ে তোলপাড় পুরো দেশ, ঠিক সেই সময়টাতে এই মুহূর্তে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে তোলপাড় পুরো দেশ। অর্থাৎ সবকিছু মিলিয়ে এক ধরনের জট রয়েছে। কেন আগের যে তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তির কথা বলছিলাম তাদের ঘটনাগুলোর যেমন জট খুলছে না, ঘূর্ণিঝড়ের প্রভাবে পুরো রাজধানী জুড়েও আজকে আমরা দেখতে পেয়েছি এক ধরনের জলাবদ্ধতা, এক ধরনের যানজট। সেই সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। মিলছে না প্রমাণ, খুলছে না জট, এ নিয়ে আজকের দেশ সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তনি। দর্শক, আজকের ভিশন স্মার্ট টিভির বিদ্যুৎ দেশ সন্ধ্যায় আমার সাথে স্টুডিওতে আছেন ডক্টর সিদ্দিকুর রহমান খান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনায়। যে কথাটি বলে আসলে শুরু করছিলাম যে তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে সপ্তাহ জুড়ে আমরা দেখলাম পুরো দেশ যথেষ্ট তোলপাড় রয়েছে। একজন জনপ্রতিনিধি, একজন সাবেক সেনাপ্রধান এবং একজন সাবেক পুলিশ প্রধান, যদিও কারণ ভিন্ন তিনটিরই, কিন্তু এরপরেও তিনটি ঘটনার প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন পরে কিন্তু আমরা দেখছি কোথাও না কোথাও আসলে একই ধরনের যোগসূত্র গাঁথা রয়েছে, একই ধরনের অপকর্ম কিংবা একই ধরনের অপব্যবহার, দুর্নীতি, অনিয়ম, এই বিষয়গুলো এসে আসলে জড়িত হয়েছে। ঠিক একই সাথে যদি আমি বলি, আজকে কিংবা গতকাল থেকে আমরা পুরোটা দিন জুড়ে আসলে যেটি দেখছি, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আসলে পুরো দেশ জুড়ে এক ধরনের জটের সৃষ্টি হয়েছে। পুরো দেশের সেই ঘূর্ণিঝড়ের তাণ্ডব আমরা দেখেছি। পুরো ঢাকা শহর, আপনি নিজেও বলছিলেন যে আসবার সময়, আমাদের স্টুডিওতে পৌঁছবার সময় যথেষ্ট যানজট আপনাকে মোকাবেলা করতে হয়েছে। সেগুলো নিয়ে যদি একটু জানতে চাই, আমরা তো জানি আসলে প্রাকৃতিক দুর্যোগ হলে এই ধরনের সমস্যার আমাদের সম্মুখীন হতে হয়। ঢাকা শহর পুরোপুরি জলাবদ্ধতার এক ধরনের আসলে আমরা পুরোপুরি জলাবদ্ধতার মাঝে পড়ি। সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি না কেন? কেন আসলে কোনো ধরনের প্রতিকূল পরিবেশের আগে আমরা কোনো ব্যবস্থা গ্রহণ করছি না? তাসনুভা তন্নি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে দর্শক যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমরা যে কথাটি বলছিলেন যে আমাদের যে প্রাকৃতিক যে একটা বড় দুর্যোগ, বিশেষ করে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষ, এবং ঘূর্ণিঝড় রিমেলের যে তাণ্ডব গত রাত, সারা রাত ধরে হয়েছে, সেখানে লক্ষ লক্ষ মানুষ তাদের সহায় সম্পদ হারিয়ে অনেকটাই নিঃস্বর মতো হয়ে গেছে, পানিবন্দী হয়ে পড়েছে অনেক মানুষ। এবং সেইখানেও আপনার এই যে আমরা একটা জিনিস বলছি, আমাদের তিনটা বড় ঘটনার সাথে, সেইগুলোর সাথেও কিন্তু এটার একটা সংযোগ আছে। বিশেষ করে এই ধরনের যখন প্রাকৃতিক দুর্যোগ হয়, বিশেষ করে আমাদের বর্ষা মরশুমে একাধিকবার আমরা এরকম প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হই। আমাদের যে পানি উন্নয়ন বোর্ড মানুষকে সুরক্ষা করার জন্য যে সুরক্ষা বাঁধগুলো দেয়, সেই বাঁধগুলোর সম্পর্কে মান নিয়ে, এদের মানে তত্ত্বাবধান নিয়ে, এইখানে দুর্নীতি ইত্যাদি নিয়েও কিন্তু আমাদের নানা রকমের প্রশ্ন আছে। আজকেও আমি সারাদিন দেখছিলাম যে বিভিন্ন জায়গায় পানি উন্নয়ন বোর্ডের এই যে বাঁধগুলো এবং বাঁধগুলো মেরামত, সুরক্ষা, মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য তাদের যে তৎপরতা, এগুলো নিয়ে মানুষের মনের মধ্যে তীব্র ক্ষোভ আছে। ইতিমধ্যেই আমরা জেনেছি যে 10 জন মানুষ নিহত হয়েছেন। তবে আগাম কিছু সতর্কতার কারণে আমাদের যানবাহনের অন্তত পক্ষে ক্ষয়ক্ষতিটা তুলনামূলকভাবে কমেছে। আর ঢাকা শহরের কথা বললেন, যে ঢাকা শহরকে তো আমরা সিঙ্গাপুর বানিয়েছি। অনেকেই দাবি করেন যে ঢাকা শহর ইতিমধ্যেই সিঙ্গাপুরে পরিণত হয়েছে। আমরা এখন এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে চলি, মেট্রো রেলে চলি, আমরা পাতাল রেলের পরিকল্পনা নিয়ে যাচ্ছি। কিন্তু সাধারণ মানুষের চলাচল, দৈনন্দিন চলাচলের যে পথ, সেই পথে এই বর্ষা মৌসুমে মানুষের যে দুর্ভোগ হয়, সেই দুর্ভোগের একটা নমুনা আজকে আমরা দেখলাম। রিমেল হয়েছে আমাদের দক্ষিণাঞ্চলে, এর প্রভাবে ঢাকায় কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো একটু ভারী বর্ষণ হয়েছে, বাতাস হচ্ছে, কিন্তু রাস্তাগুলোতে পানিতে জলাবদ্ধতা হওয়ার কারণে আজকে সারাদিন মানুষের অসম্ভব দুর্ভোগ হয়েছে। দুর্ভোগ হয়েছে একমাত্র যে পানিবদ্ধতার কারণে না, অনেক যানবাহন, রাস্তায় যানবাহন স্বল্পতা, এবং আমাদের দেশের মানুষ তো সবসময় একটা সুযোগ নেওয়ার অনেক সময় চেষ্টা করেন। যানবাহন স্বল্পতার কারণে এই সারাদিনই আপনার এই যানবাহনের ভাড়া, অস্বাভাবিক ভাড়া, এবং আমাদের যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ আছেন তাদের জন্য এমনিতেই তো জনজীবনের নানা মানে সংকটের মধ্যে আছেন, সেইখানে তাদেরকে ভাড়া গুনতে হচ্ছে। এখন কথা হচ্ছে যে আমাদের এই নগর পরিকল্পনার সাথে আমরা দুটো সিটি কর্পোরেশনের নগর পিতারা আছেন, তারা নানা রকমের বক্তব্য আমাদের রাখেন এবং অনেক চমকপ্রদ বক্তব্য এবং কার্যক্রমও অনেক সময় উপহার দেন। কিছুদিন আগে ঢাকা যখন আমাদের হিট ওয়েভ চলছিল, তখন এক ধরনের আলোচনার মধ্যে আমরা ছিলাম ঢাকা শহরকে নিয়ে। কিন্তু এই আলোচনা যতটুকু আমরা করি, আমরা কথা যতটুকু বলি, কিন্তু এইগুলো থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য কার্যকর পন্থা এবং উপায় অবলম্বনের ব্যাপারে কিন্তু আমরা ততটুকু কার্যক্রম দেখি না। এখন ধরেন আমরা এলিভেটেড এক্সপ্রেস করে ফেললাম, মেট্রো রেল, এ নিয়ে আমাদের এক ধরনের আত্মশ্লাঘা অনুভব করার আছে। উন্নয়নমূলক যে কর্মকাণ্ডগুলো হয়েছে সেটির কথা বলছিলেন, আবার এমনও কিন্তু আমরা দেখেছি অনেক সময় এই ধরনের উন্নয়ন কর্মকাণ্ডগুলো জন্যই আসলে অনেকটা বেগ পেতে হচ্ছে রাস্তাঘাটে চলাচল, সেটা নিয়ে যদি একটু বলেন। জি, এখন এই যে ধরেন আমাদের উন্নয়ন কর্মকাণ্ডগুলো, বিশেষ করে মেগা প্রজেক্টগুলো যখন পরিচালিত হয়, এই মেগা প্রজেক্টগুলোর
যে নির্দিষ্ট পরিমাণ সময়সীমা থাকে, আমরা বেশিরভাগ না প্রায় প্রত্যেকটার ক্ষেত্রেই কিছু দুই একটা ব্যতিক্রম হতে পারে, যে আমরা দেখি যে নির্দিষ্ট সময়ে এই প্রকল্পগুলো শেষ করা হয় না। এবং অনেকেই ইদানিং অভিযোগ করে থাকেন যে প্রকল্পের মেয়াদ যত বৃদ্ধি পায় তখন এই মেয়াদের সাথে ব্যয় বৃদ্ধি পায় এবং সেইখানে আপনার দুর্নীতির সম্ভাবনাগুলো আরও অনেক বৃদ্ধি পায়। সেই কারণে ইচ্ছাকৃতভাবে ওইগুলো অনেক সময় প্রলম্বিত করা হয়। এবং কারণ যাই হোক না কেন, এই যে অপরিকল্পিত এবং সমন্বয়হীন উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের এক ধরনের সমন্বয়হীনতা আছে। এবং যারা নগর পরিকল্পনাবিদ আছেন তারা কিন্তু প্রতিনিয়তই এইগুলো নিয়ে কথা বলছেন, পরামর্শ দেওয়ার চেষ্টা করছেন। এই যে আজকে আমরা কথা বলছি, আরও আমি হয়তো বিশেষজ্ঞ না, কিন্তু অনেক বিশেষজ্ঞরাও কথা বলছেন, কিন্তু এই কথাগুলোকে বাস্তবায়ন করার জন্য, পরামর্শগুলো গ্রহণ করে সেগুলোকে বাস্তবায়ন করার জন্য যাদের দায়িত্ব, তারা এটুকু কতটুকু দায়িত্বশীলতার সাথে আন্তরিকতার সাথে কাজ করছেন সেটা নিয়ে প্রশ্ন আছে। ডক্টর সিদ্দিকুর রহমান খান, যে কথা আপনি বলছিলেন, আসলে যাদের আসলে দায়িত্ব কিংবা যারা আসলে তদারকি করবার দায়িত্বে ছিলেন, তারা আসলে কোথায় রাস্তায় পানি কিংবা যানজটে রাজধানীবাসী নাকাল হবে এই ধরনের বৃষ্টি হলে কিংবা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ, এটা কিন্তু নতুন কিছু নয় ঢাকাবাসীর জন্য। প্রতিবারই আসলে আমরা এই ধরনের দেখি এবং প্রতিবারই কিন্তু যারা দায়িত্বরত কর্মকর্তা আছেন তাদেরকে আমরা এক ধরনের আশ্বাসের কথা বলতে শুনি। সেই আশ্বাস কি কখনো আসলে বাস্তবে রূপ নেয়? এটা যে বাস্তবে যে রূপ নেয় না, আজকে জাজ্জল্যমান দৃষ্টান্তই আমাদের সামনে। এবং এই যে যখন এগুলো আসে, নতুন নতুন প্রকল্প গ্রহণ করা হয় এবং এই প্রকল্পতে উপকার মানুষের কি হয় সেটা আমরা জানি না, কিন্তু প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের যে উপকার হয় সেটা আমরা বুঝতে পারি। এবং আপনি যেটুকু বললেন যে এই যে বর্ষা মৌসুমে আমরা কিন্তু পরিণতির কথাটা জানি যে কি হতে পারে, এবং যারা এই ড্রেনেজ সিস্টেমগুলো দেখাশোনা করেন বা মানে আমাদের পয় নিষ্কাশনগুলোর কথা বললেন, এবং আমাদের মেয়ররা যখন নতুন দায়িত্ব নিয়েছিলেন তারা কিন্তু খালগুলো, মানে যেগুলো দিয়ে পানি নিষ্কাশনের যে আমাদের ঢাকা শহরের খালগুলো, সেইগুলো পুনরুদ্ধার করার অনেক পরিকল্পনার কথা আমরা কিছু কিছু কার্যক্রমও দেখি, কিন্তু সেই কার্যক্রমগুলো শেষ পর্যন্ত মানে সম্পন্ন হয় না। ফলে আধা খেচরা সেইগুলো করে আবার এক ধরনের জনদুর্ভোগ তৈরি করা হয়। এখন যারা সংশ্লিষ্ট আছেন তারা তো দায়িত্ব পালন করবেন, এবং আমরা যারা ঢাকার নগরের অধিবাসী আছি তাদেরও কিছু সচেতনতা, সব মিলিয়ে যদি এগুলো না হয় তাহলে কিন্তু এই দুর্ভোগ অব্যাহত থাকবে। এবং আপনি আমাকে এই যে দোষারোপ, পরস্পর দোষারোপ এবং দায় এড়ানোর, আমাদের একটা বড় যেটা হয় যারা সংশ্লিষ্ট আছেন তাদের মধ্যে কিন্তু একটা দায় এড়ানোর প্রবণতা আমরা খুব লক্ষ্য করি। এই যে দায় এড়ানোর কথা বলছেন কিংবা আপনি দুর্নীতির কথা বলেছেন, যাদের আসলে জনগণের সেবক হয়ে কাজ করবার কথা ছিল তারা কতখানি তাদের দায়িত্ব পালন করছেন, এই সব কিছুর বিষয়ে আসলে আমরা আবারও যদি পিছন দিকে ফিরে যাই, যে এই জায়গাটি থেকে আসলে আমরা শুরু করেছিলাম যে তিনজন বিশিষ্ট ব্যক্তির ঘটনা নিয়ে আসলে যে তোলপাড় চলছে পুরো দেশ জুড়ে, সেখানে আসলে একটি প্রশ্ন সামনে বারবার আসতেই পারে, জনগণের সেবা করবার জন্য আসলে দায়িত্ব কারা পাচ্ছেন, সেটা কি আসলে যাচাই বাছাই করে তারা দায়িত্ব পাচ্ছেন কিনা? দেখুন, আমরা যদি আপনি যে তিনজন ব্যক্তির কথা বললেন, একজন আমাদের আইন প্রণেতা, জাতীয় সংসদের 3 বার নির্বাচিত তিনি প্রতিনিধি, ঝিনাইদহ 4 আসনের, এবং আওয়ামী লীগ বারবার বলছে যথেষ্ট জনপ্রিয় তার এলাকায়, সে কারণে বারবার তিনি নির্বাচিত হচ্ছেন। এখন এই যে একজন জনপ্রিয় প্রতিনিধির কথা বললেন, জনপ্রতিনিধি দস্যু বন্ধুর, আমরা ছোটবেলায় রুমেনা আফাজের একটা উপন্যাস পড়েছিলাম, সেই উপন্যাসটা আমার খুব আকর্ষণ করেছিল এবং দস্যু বন্ধুরের প্রতিও আমার এক ধরনের খুবই মানে বলবেন যে একটা আবেগ তৈরি হয়েছিল। দস্যু বন্ধুর অনেক টাকা পয়সা লুটপাট করে কিছু টাকা পয়সা দরিদ্রদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দেন। এখন এই যে যিনি মাননীয় সংসদ সদস্য যিনি নিহত হলেন, আমরা এতদিন পর্যন্ত শুনতে পাচ্ছি যে তিনি কলকাতায় নিহত হয়েছেন, তো এই নিহত এমপি মহোদয়ের আপনি ট্র্যাক রেকর্ড দেখেন, উনি একসময় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সক্রিয় একজন নেতা ছিলেন এবং সেইখানে তার বিরুদ্ধে 21টি ফৌজদারি মামলা আছে এবং এর মধ্যে কয়েকটা হত্যা মামলাও এখানে তার বিরুদ্ধে আছে, এবং তিনি সর্বশেষ যে হলফনামা তিনি করেছেন সেখানেও এইগুলোর মামলার উল্লেখ আছে। কিছু কিছু মামলায় তিনি মানে নিষ্কৃতি পেয়েছেন, রেহাই পেয়েছেন, বা কিছু মামলা চলমানও আছে এই ধরনের। তো একজন জনপ্রতিনিধি, আমাদের ক্ষমতাসীন রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক জনাব উবায়দুল কাদের বলেছেন যে তার জনপ্রিয়তার কথা বিবেচনা করেই আমরা তাকে প্রতিনিধি দিয়েছেন। সব জনপ্রিয় মানুষ যে ভালো মানুষ এটা কিন্তু নয়।
এটা কিন্তু আমাদেরকে বিবেচনা করতে হবে। যদি আমি আপনাকে একটু বলি যে তিনি যথেষ্ট জনপ্রিয় ছিলেন, এটি নিশ্চয়ই নিঃসন্দেহে আমরা বলতেই পারি, কারণ তার মৃত্যুর পর আসলে এলাকায় জনগণের মাঝে যে আবেগ দেখা গেছে, যে শোক দেখা গেছে, সেটি অভূতপূর্ব। কিন্তু আবার মৃত্যুর পরে যেটি জানা গেছে, তার মৃত্যুর পর চোরাচালান চক্রের একজন গডফাদার ছিলেন তিনি। 200 কোটি টাকা নিয়ে এক ধরনের দ্বন্দ্বের কথা শোনা গেছে, একেবারে সীমান্তবর্তী এলাকার তিনি এমপি ছিলেন। সবকিছু মিলিয়ে আসলে এক ধরনের ধোঁয়াশাও সৃষ্টি হয়েছে। তার মানে একজন জনপ্রতিনিধি তিনি যখন পরপর 3 বার নির্বাচিত হন, তার পেছনের কর্মকাণ্ডগুলো কি আসলে আমরা একেবারে ভুলে যাই, নাকি আসলে আমরা দেখেও দেখবার চেষ্টা করি না? আপনি দেখুন যে 3টা পরপর নির্বাচনে তিনি নির্বাচিত হয়েছেন, এই নির্বাচনগুলো বাংলাদেশের মানুষ আদৌ নির্বাচন আমরা বলবো কিনা এবং আদৌ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাকে নির্বাচিত করেছেন কিনা, এই প্রশ্ন তো এক রকমের আছে। 2014 থেকে 18 এবং 21 সালের নির্বাচনে তিনি নির্বাচিত হয়েছেন। 2014 নির্বাচন কি ছিল, 18 এবং সর্বশেষ 7 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন নিয়ে আমাদের এক ধরনের বক্তব্য তো আছে। আর একটা জিনিস হলো যে মাঠে যদি তার শক্ত প্রতিদ্বন্দ্বিতার সাথে একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে যদি তিনি নির্বাচিত হয়ে আসতেন, তখন তার জনপ্রিয়তার এই পারদের কথা বলা যেতে পারত। এখন একটা জিনিস হলো, একজন জনপ্রতিনিধিকে আপনারা যখন নমিনেশন দেওয়া হয়, সেই নমিনেশন দেওয়ার লোকটির কর্মকাণ্ড সম্পর্কে কি সরকার ওয়াকিফাল না? তিনি তার এলাকায় কি ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন? তিনি একজন স্বর্ণ চোরাচালানের একটা র্যাকেট তিনি নিয়ন্ত্রণ করতেন এবং কলকাতাতে তার একটা আধিপত্যটাকে কেন্দ্র করেই তো বলা হচ্ছে যে 2টো কারণের কথা বলা হচ্ছে। একটা হলো যে সর্বহারা সংশ্লিষ্ট একসময় তিনি ছিলেন, পরবর্তীতে এখান থেকে বের হয়ে এসে তিনি সর্বহারাদের কারো বিরুদ্ধে কিন্তু বারবার দলও পরিবর্তন করেছেন, একটা সময় তিনি জাতীয় পার্টির নেতা ছিলেন। তো এই ধরনের লোকেরা তো কখনো কোনো রাজনৈতিক আদর্শের প্রতিনিধিত্ব করেন না। তারা নিজেদের যে অপরাধ জগৎ বা নিজেদের যে অপকর্মগুলো সেইগুলোকে মানে 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 কি বলবো, যে সেইগুলোর সেফগার্ড হিসাবে তাদের যেখানে প্রয়োজন সেখানে, এবং তারা সবসময় ক্ষমতাসীনদের বলয়ের মধ্যেই থাকতে চান। এবং জানি না বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতাসীনরা কোন ইয়াতে এই ধরনের লোকদেরকে সবসময় প্রশ্রয় দেয়, এটাও আমাদের কাছে মনে হয়। এখন আনারুল ইসলাম আনার যে তথ্যগুলো আমরা পাচ্ছি, সেই তথ্যগুলোর পরিপ্রেক্ষিতে আমরা আমাদের কাদের হাতে আমাদের এই জনপ্রতিনিধি না শুধু আইন প্রণয়নের ক্ষমতা কাদের হাতে তুলে দিচ্ছি, এটাও তো আমাদের কাছে একটা বড় প্রশ্ন। এবং আপনি দেখবেন যে একসময়ে যারা রাজনীতিবিদ ছিলেন, যারা প্রকৃত অর্থে রাজনীতিবিদ ছিলেন, আপনি সেই রাজনীতিবিদরা আজকে সংসদে কত অংশ প্রতিনিধিত্ব করছেন। নির্বাচন আসলে এক ধরনের লোকদের নির্বাচনের মানে আমন্ত্রণ জানানো হয় বিভিন্ন পার্টি থেকে নমিনেশনের জন্য, এবং সেই নমিনেশন কোন প্রক্রিয়ায় তারা লাভ করেন এগুলো সবাই আমরা জানি। এবং সংসদে আজকে কত শতাংশ রাজনীতিবিদ প্রতিনিধিত্ব করছেন এবং কত শতাংশ ব্যবসায়ী প্রতিনিধিত্ব করছেন, সাবেক আমলারা কিভাবে প্রতিনিধিত্ব করছেন, এই যে ব্যাপারগুলো সেইগুলো তো আমাদের বিবেচনায় রাখতে হবে। এবং আওয়ামী লীগ নিশ্চয়ই তাহলে এই বিষয়গুলো জানতো, এরপরেও আসলে তিনি পরপর এতবার নমিনেশন পেয়েছেন, সেটাই বাকি। এবং উবাইদুল কাদের সাহেব তিনি একটা দলের সাধারণ সম্পাদক হিসাবে তিনি যে বক্তব্য দিয়েছেন, এটা তার কোনো দায়িত্বশীল বক্তব্যই বলে আমি মনে করি না। এবং এই ধরনের বক্তব্যের মধ্য দিয়ে তারা তাদের যে দায়িত্ব মানে এইটা কোনোভাবেই এড়াতে পারবেন না। এবং এই ধরনের লোকদেরকে, এই অপরাধ চক্রের সাথে যুক্ত যারা আছেন, তারা যে তাদের কাছ থেকে এক ধরনের প্রশ্রয় পৃষ্ঠপোষকতা পায়, এটা কোনোভাবেই এড়াতে পারবেন না। আপনি গত জাতীয় সংসদের নির্বাচনের একজন এমপি, আপনার মনে আছে, কুয়েতে এখন শাস্তি পাচ্ছেন। এগুলো কিন্তু বাংলাদেশের আন্তর্জাতিক, এখন জেল খাটছেন কুয়েতে। আমরা একজন পপুল না কি জানি নাম, নোয়াখালী অঞ্চলের একজন, ওইখানে জেল কাটছেন। এবং আজকে একজন এমপি ওইখানে যে নিহত হয়েছেন, আমাদের খুন হয়েছেন আরেকটা প্রতিবেশী দেশে যে। এগুলো সামগ্রিকভাবে বাংলাদেশের ভাবমূর্তিকে আন্তর্জাতিক অঙ্গনে এই জায়গাটাতে যদি আসলে আমরা একটু প্রশ্ন করি যে আসলে কার স্বার্থে বা কিসের স্বার্থে এই ধরনের বিতর্কিত ব্যক্তিদেরকে আমরা জনপ্রতিনিধি নির্বাচিত করছি? দেখুন, এটা স্বার্থ তো কারো না কারো আছেই, এবং সেই স্বার্থ কারো যে আছে, যে সমস্ত রাজনৈতিক দলগুলো বিবেচনা করে যে কোনোভাবে ক্ষমতার কাঠামোটাকে, ক্ষমতার বলয়টাকে তাদের অক্ষুণ্ণ রাখা, এবং সেই ক্ষমতা এবং ক্ষমতার বলয়টাকে অক্ষুণ্ণ রাখার জন্য কাকে তাদের প্রয়োজন, এইটা তাদের বিবেচনায় থাকে। তিনি কে, তার চেয়ে বড় হলো মানে তিনি কি করতে পারবেন দলের জন্য বা তাদের জন্য কি করতে পারবেন, সেটা এখন বিবেচনায় মুখ্য হয়েছে। ফলে আপনি এই যে ব্যক্তিদেরকে করা হয়, এটাতে দলের স্বার্থ আছে, দলের যারা যুক্ত আছেন বা দল যারা নিয়ন্ত্রণ করেন তাদের এক ধরনের স্বার্থ আছে। স্বার্থ ছাড়া তো আর এই ধরনের কোনো কাজ হতে পারে না। শুধু আসলে নির্বাচনে জেতার জন্য কি এই ধরনের বিতর্কিত ব্যক্তিদেরকে বারবার আসলে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হচ্ছে নাকি কোনো কৌশলগত কারণে আসলে? আপনি নির্বাচনে জেতা
তো কৌশলগত কারণের চেয়েও নির্বাচনে জেতাটা একটা বড়, এবং সরকার গঠন, ক্ষমতার কাঠামোর মধ্যে নিজেদের অবস্থান অক্ষুণ্ণ রাখা, এইগুলো সব কিছুই তো এখানে কাজ করে। একটা নির্দিষ্ট ফ্যাক্টরকে এখানে উল্লেখযোগ্য করে বলা যাবে না, কতগুলো নিয়ামকই এর পিছনে কাজ করে, এবং সব কিছু মিলিয়েই যারা এই ধরনের লোকদেরকে মানে নমিনেশন দেন এবং তাদেরকে নির্বাচিত করার চেষ্টা করেন, সংসদের মতো জায়গায়, পবিত্র জায়গায় যাদেরকে নিয়ে আসার চেষ্টা করেন, তাদের তো এক ধরনের, কিন্তু এরপরে আসলে একজন সংসদ সদস্য তার এই ধরনের আসলে খুবই নৃশংস, আপনি নিশ্চয়ই জানেন তার হত্যাকাণ্ডটি, যেটা আসলে অনেক সময় আমরা বলতে পারি যে সিনেমাকেও আসলে হার মানিয়ে গেছে, সেই জায়গাটা থেকে একজন সংসদ সদস্যের নিরাপত্তাই বা কেন আমরা নিশ্চিত করতে পারলাম না? কেন অন্য আরেকটি দেশে গিয়ে বাংলাদেশের একজন সংসদ সদস্যকে এই ধরনের খুনের শিকার হতে হলো? দেখুন, আপনার মতো আমার কাছে অনেকগুলো প্রশ্ন এখানে মানে হয়। দেখেন, ভারতবর্ষে কিন্তু একটা নির্বাচন প্রক্রিয়া সেখানে চলছে। বাংলাদেশের একজন জনপ্রতিনিধি তিনি গেছেন সেখানে। আমি জানি না আমাদের কলকাতার যে ডেপুটি হাই কমিশন আছে তারা জানতেন কিনা যে উনি গেছেন। আমার প্রশ্ন, যদিও তিনি বলেছেন তিনি ব্যক্তিগত কারণে গিয়েছেন, চিকিৎসার কারণে গিয়েছেন, এরপরেও তো যারা আসলে সংসদ তাদের একজনের জনপ্রতিনিধি, হ্যাঁ, এক ধরনের প্রতিনিধি, তিনি কিন্তু একটা ভিসা নিয়ে গেছেন, সীমান্ত অতিক্রম করেই তিনি গিয়েছেন। তো সরকারের সংশ্লিষ্ট, আর আমার জানি না যে, আমি এটা জানি না যে আমাদের জাতীয় সংসদ সদস্যদের দেশের বাইরে গেলে আমাদের সরকারের কোনো পারমিশন বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের থেকে কোনো অনুমোদন বা অবহিতকরণের প্রয়োজন আছে কিনা। আমার তো ধারণা সেটা করা আছে। তো সরকারও তো একেবারে অজানার কথা না। আর দেখেন, ওই যখন ওনার নিখোঁজ হওয়ার ঘটনাটা হয়েছিল তখন স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় একটা কথা বলেছিলেন যে উনি আছেন, ওনার মুজাফফরাবাদে ওনার টেলিফোনটা, মোবাইলটা ট্রেস করা হয়েছে, এই ধরনের বক্তব্য কিন্তু তিনি বলেছিলেন। আসলে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আসলে আমাদের এক ধরনের অনাস্থার জায়গা তৈরি হচ্ছে কিনা, আমরা এই জায়গাগুলোতে আসবো। ডক্টর সিদ্দিকুর রহমান খান, আমাকে একটু বিরতি নিতে হবে। দর্শক, ভিশন স্মার্ট টিভি দেশ সন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সন্ধ্যায়। ডক্টর সিদ্দিকুর রহমান খান, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থার কথা যখন আমরা বলছি, ঠিক একই সময় আবার আমরা রাষ্ট্রীয় খুবই গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল পদে দায়িত্বপ্রাপ্ত দুজন মানুষের দুর্নীতি নিয়ে এই মুহূর্তে প্রচুর আলোচনা করছি। জেনারেল আজিজ আহমেদের কথা যদি আমি বলি, সেক্ষেত্রে কিন্তু সরকারের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে অপরাধ তাদের ব্যক্তিগত এবং এই দায় সরকার নেবে না। কিন্তু আদৌ কি সেই সুযোগ আছে? সরকার কিংবা রাষ্ট্র কেন আসলে সেই দায় নিতে চাচ্ছে না? প্রথম হলো, আপনি একটা কথা বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনগণের আস্থা। আসলে জনগণের কোনো আস্থা নাই। আমরা সবসময় বলি আস্থার প্রতীক, এবং সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই কথাগুলো বলে নিজেরা একটা আত্মতৃপ্তি অনুভব করতে পারেন। কিন্তু জনগণের যে তাদের প্রতি আস্থা নেই, এতে কোনো সন্দেহ নেই। জনগণ যে তাদেরকে কোন দৃষ্টিতে দেখে সেটা আমরা চলতি পথে যখন সাধারণ নাগরিক হিসেবে চলি তখনই আমরা এটা বুঝতে পারি। এখন আপনি যে দুটো কথা বললেন, যে একটা হলো আমাদের সাবেক পুলিশ প্রধান এবং বেনজির আহমেদ, ডক্টর বেনজির আহমেদ, তিনি পুলিশ বাহিনীর তিনটা খুব গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। একটা হলো তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার ছিলেন, তিনি র্যাবের ডিজি ছিলেন, এবং র্যাবের ডিজি থাকা অবস্থায় তিনি এবং র্যাব এরা কিন্তু মানবাধিকার লঙ্ঘনে, বিশেষ করে বিরোধী দলের প্রতি তাদের যে সহিংস আচরণ বা তাদের দমন করার জন্য যে মানে অন্যায় পদক্ষেপ, এটার জন্য তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক নিষেধাজ্ঞা প্রাপ্ত। এবং এই বেনজির আহমেদ তিনি পুলিশ প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন। গত 22 সেপ্টেম্বর মাসের 30 তারিখে তিনি পুলিশ বাহিনী থেকে মানে কি বলে অবসর নিয়েছেন, তিনি আইজিপি পদ থেকে অবসর নিয়েছেন। এখন তিনি এরপরে আমরা গত 31 মার্চ প্রথমে আমরা একটা কালের কণ্ঠে আমরা একটা সংবাদ দেখলাম যে বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ, এবং এর ধারাবাহিকতায় 2 এপ্রিল আরেকটা ফলো আপ নিউজ এখানেই হয়েছিল। এবং এটি হওয়ার পরেই সারা দেশের মানুষের কাছে এক ধরনের এই ঘটনাটা একেবারে তোলপাড়। পুলিশ বাহিনীতে আপনার দুর্নীতি হয়, এটা ওপেন সিক্রেট, এবং আমাদের যে টিআইবির যে বার্ষিক প্রতিবেদন হয় সেখানে পুলিশ বাহিনীর দুর্নীতির কথা আমরা প্রথম দিকেই তাদের দুর্নীতিগ্রস্ত একটি সংস্থা হিসাবেই আমরা এটাকে চিহ্নিত করি। কিন্তু একজন সাবেক পুলিশ প্রধানের এই ধরনের অবস্থা, এবং বেনজির আহমেদ তিনি ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই একজন স্মার্ট একজন অফিসার হিসেবে তাকে মনে হয়েছে। সেই ব্যক্তি স্মার্টলি যে দুর্নীতিটা করেছেন সেটা কিন্তু মানুষের কাছে এক ধরনের হয়েছিল। তখন মানুষের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখেছি। বেনজির আহমেদকে নিয়ে কিন্তু অনেক ধরনের ভালো কথাও আমরা শুনেছি, তিনি অনেক ধরনের বিরত দেখেছি, বিশেষ করে হোলি আর্টিজানের ঘটনার সময় অনেকটাই অতুলনীয়। না, সেটা আমরা কোনোভাবেই অস্বীকার করছি না, অনেক ভালো কাজ তিনি করেছেন। কিন্তু ভালো কাজের ঊর্ধ্বে উঠে গিয়ে বা ভালো কাজকে পুঁজি করে তিনি
যে মন্দ কাজগুলো করে ফেললেন সেইগুলো তার ভালো কাজের আর কোনো কিন্তু ডক্টর সিদ্দিকুর রহমান খান এই যে কাজগুলোর কথা আপনি বলছেন কিংবা যে আলাদিনের চিরাগের কথা আমরা বলছি এত বিশাল সম্পত্তি নিঃসন্দেহে একদম রাতারাতি গড়ে তোলা তো সম্ভব নয় সেটি তাহলে কি প্রশাসনের নাকের ডগায় হচ্ছিল প্রশাসন বুঝতে পারেনি না আমি এটা আপনি দেখেন প্রশাসন বুঝতে পারেনি এই কথা বলার কোনো কারণ নাই এই যে একটু আগে আমরা এমপি মহোদয়ের কথা বললাম তার খুনের যে প্রধান সন্দেহভাজন তার বন্ধু শাহিন আখতারুজ্জামান শাহিন তিনি ঝিনাইদহের একটা রিসোর্ট তৈরি করেছেন সেই রিসোর্টে কয়েক বছর ধরে সেখানে নানা রকমের অপকর্ম হচ্ছে এবং সরকারের শীর্ষ ব্যক্তি থেকে শুরু করে পুলিশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরও সেইখানে কিন্তু যাতায়াত আছে ফলে তারা জানেন না এটা কিন্তু না জানেন কিন্তু জানার পরেও কিছু করেন না কারণ তাদের প্রত্যেকেরই এখানে স্বার্থ জড়িত আছে বেনজির আহমেদ তিনি কিন্তু এই বর্তমান সরকারকে অনেক সার্ভ করেছেন অনেক সার্ভিস দিয়েছেন তিনি এই সরকারের বিরোধী দল দমন থেকে শুরু করে নির্বাচনী প্রক্রিয়ায় সহায়তা থেকে শুরু করে তিনি অনেক গুরুত্বপূর্ণ সহযোগিতা তিনি করেছেন আমি জানি না যখন এই সংবাদটা আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে সংবাদটি যখন প্রকাশিত হয় কালের কণ্ঠে তখন কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া অনেকেই বলছিল যে কালের কণ্ঠের সাথে বেনজিরের বা সরকারের সাথে বেনজিরের কোনো দূরত্ব তৈরি হয়েছে এই জন্য এই ধরনের সংবাদ প্রকাশিত হয়েছে এবং বেনজির আহমেদ এই সংবাদটি প্রকাশিত হওয়ার পর তিনি কিন্তু লাইভে এসেছিলেন ফেসবুক লাইভ এবং নিজের ভেরিফাইড পেজ থেকে তিনি একটা আপলোড করেছিলেন সেটা আমি দেখেছি এবং সেইখানে তার যে বেনজির আহমেদের মতো চৌকুশ অফিসারের যে বলার ধরন সেই ধরনের ছিল না তার কণ্ঠটা কিন্তু অপরাধীর মতো কিছুটা ক্ষীণ কণ্ঠ ছিল সেই দিন আমার মনে হয়েছিল যে সামথিং রং তো এখন ইতিমধ্যেই দুদক এবং দুদক কিন্তু স্বপ্রণোদিতভাবে এই কাজটি করেনি দুদককে এই নির্দেশনা দেওয়ার জন্য ব্যারিস্টার সুমন সেখানে চিঠি দিতে হয়েছে তারপরে কোর্ট থেকে হাইকোর্ট থেকে এক ধরনের নির্দেশনা দেওয়ার পর কিন্তু দুদক করেছে এবং ইতিমধ্যেই দুদকের এই আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের নিম্ন আদালত থেকে 2 দফায় বেনজিরের স্থাবর অস্থাবর সম্পত্তির উপর স্থাবর সম্পত্তির ক্রোকের নির্দেশনা হয়েছে অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ করা হয়েছে এবং সেই অবরুদ্ধ মানে যে সম্পত্তি এবং স্থাবর সম্পত্তির যে হিসাব আমরা দেখেছি সেটা তো রীতিমতো আলাদিনের চেরাগ বলে যে শিরোনামটা করেছিল সেটাই এবং আজকে দেখেন এই যে বেনজির আহমেদের এই ব্যাপারে বলা হচ্ছে এটা ব্যক্তির দায় বেনজির আহমেদ ব্যক্তি বেনজির আহমেদ কিন্তু একজন ব্যক্তি না বেনজির আহমেদ দীর্ঘদিন সরকারের অংশ ছিলেন গুরুত্বপূর্ণ অংশ ছিলেন সরকারের এবং বেনজির আহমেদকে নিয়োগ দিয়েছে বর্তমান সরকার তাকে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে বর্তমান সরকার ফলে আমি দেই নাই আপনি দেই নাই ফলে আমি আর আপনি যে কথা বলতে পারবো সরকার এই দায় এড়াতে পারে বেনজিরের একটু আগে যেমন বললেন যে হোলি আর্টিজেনের যে মানে যেটা তিনি সাফল্যের সাথে যেটা মোকাবেলা করেছিলেন দমন করেছিলেন সেটার ক্রেডিট সরকার নিয়েছে না সেটা তো ক্রেডিট সরকার নিয়েছে তাহলে তিনি তার পদকে ব্যবহার করে তিনি সরকার তাকে পদে নিয়োগ দিয়েছেন সেই পদকে ব্যবহার করে তিনি দুর্নীতি করেছেন সম্পদের পাহাড় করেছেন তো ফলে এই দায় সরকার কোনোভাবেই এড়াতে পারবেন না বলবেন যে ব্যক্তির দায়ের জন্য হবে না বেনজির আহমেদ শুধুমাত্র আমি আপনার মতো একজন সাধারণ ব্যক্তি না তিনি তার পদকে ব্যবহার করেছেন পদের ব্যবহার করে অন্যায্য সুবিধা তিনি নিয়েছেন এবং বিপুল পরিমাণ সম্পদ তার নিজের এবং তার পরিবারের নামে তারা সেইখানে এই সম্পদের পাহাড় তৈরি করেছেন এই যে অভিযোগগুলোর কথা আমরা বলছি সেই অভিযোগগুলোকে তো অবজ্ঞা করবার কোনো ধরনের সুযোগ নেই কিন্তু যখনই আসলে রাষ্ট্রীয় এরকম শীর্ষ পর্যায়ে একজন ব্যক্তি যান সেই সময়টা আসলে ক্ষমতার দাপটে নিজেদেরকে আইনের ঊর্ধ্বে মনে করেন কিংবা সরকার আসলে তাদেরকে অনেকটাই ছাড় দিয়ে রেখেছিল বলে তারা আজকে এই অবস্থানে চলে গেছেন আইনের ঊর্ধ্বে কেউ না এটা হলো কিতাবি কথা কিন্তু আইন যে সকলের জন্য সমভাবে প্রযোজ্য না এটা আমাদের হরহামেশা আমাদের চোখে সবসময় আমরা দেখি আর পুলিশ বাহিনীর মতো একটা পদের সর্বোচ্চ আসীন ব্যক্তি তিনি নিজেকে আইনের অধীন মনে করেন বাংলাদেশের প্রেক্ষাপটে এটা মানা করার কোনো কারণ নেই আমরা তো সাধারণভাবেই আমরা দেখতে পাই যে বাহিনীর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা অন্য না ক্ষমতাসীন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট আছে এমন নেতা পাতি নেতা তর্ষ নেতা তারাও তো নিজেদেরকে মনে করে যে আইনের ঊর্ধ্বে এটা বর্তমান সরকারের সময় না সব সময় আমরা এইগুলো লক্ষ্য করি ফলে আইনের দৃষ্টিতে সবাই সমান আইনের কাছে সবার জবাবদিহিতা আছে কিন্তু এগুলো আমাদের আইনিকতা কেতাবিকতা বাস্তবে প্রায়োগিক দিক থেকে যদি আমরা লক্ষ্য করি সেগুলো যে সব সময় যে মানে সমভাবে প্রযোজ্য হয় না সেটা আমাদের এই যে এখন বেনজির আহমেদের বিরুদ্ধে এত কিছু চলছে মানুষ কিন্তু এখনো সন্দেহ সংশয় আছে যে এইটার পিছনে কোন ধরনের মানে চলছে জানি না দুদক কিন্তু অনেককেই আপনার কি বলে
অব্যাহতি দেন। গোলাম রহমান সাহেব যখন গেছেন সেই সময় 16 জন ব্যক্তিকে দায় মুক্তি দিয়ে গিয়েছিলেন গোলাম রহমান সাহেব। অভিযোগগুলোর কারণে আসলে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এসেছে। আজিজ সাহেব, জি, এটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। সেই নিষেধাজ্ঞা নিয়ে আসলে এক ধরনের বিরাট আলোচনা সমালোচনা আমরা শুনেছি নির্বাচনের আগেও। বেনজির আহমেদের বিষয়টি নিয়েও আসলে এক ধরনের আলোচনা সমালোচনা চলছে ইতিমধ্যে। আমি একটু আমাদের সাথে যুক্ত হয়েছেন কুদ্দুস আফরাদ, সিনিয়র সাংবাদিক, আপনাকে স্বাগত জানাতে চাই। যে বিষয়গুলো নিয়ে আসলে আমরা কথা বলছি, তিনজন বিশিষ্ট ব্যক্তি আসলে গত এক সপ্তাহ ধরে বাংলাদেশে যথেষ্ট আলোচিত সমালোচিত জায়গায় অবস্থান করছেন। সেই জায়গাগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। খুবই স্পর্শকাতর পদে তারা কাজ করেছেন, রাষ্ট্রে খুবই গুরুত্বপূর্ণ জায়গায় তারা কাজ করেছেন। সেই জায়গাগুলো নিয়ে যখন আসলে আমাদের কিভাবে ভাবতে হচ্ছে, দুর্নীতির প্রশ্ন আসছে, এক ধরনের এই অভিযোগগুলোকে তো আসলে অবজ্ঞা করবার বা এই অভিযোগগুলোকে পাশ কাটিয়ে যাবার তো সুযোগ নেই। মার্কিন নিষেধাজ্ঞা এসছে একজনের বিরুদ্ধে, সেটি নিয়ে আসলে এখন বিরোধীরা কোনো ধরনের নতুন কোনো প্ল্যান করছে বলে আপনি মনে করেন কিনা? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানের সহ আলোচক অধ্যাপক সিদ্দিকুর রহমান খান সাহেব এবং যারা এই মুহূর্তে দেশ টিভির সামনে আছেন, আপনাদেরকে শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে যে এই যে আলোচনা সমালোচনা হচ্ছে, এটা এখনও কিন্তু আমরা সুনির্দিষ্টভাবে সিদ্দিক সাহেব ঠিকই বলেছেন উনি, যে এখানে তো বাংলাদেশে একটা আছে, এরকম কয়েকদিন আলোচনা হয়, পরে এটার কোনো হাওয়া হয়ে যায়। কিন্তু আমাদের এখানে বিষয়গুলো হচ্ছে কি, আমরা মিডিয়া ধরেন এই যে একটা খুনের ঘটনা নিয়ে যেভাবে সাংসদ খুন, আনার খুনের ঘটনা নিয়ে যেভাবে লেখালেখি হচ্ছে গভর্নমেন্টের তরফে বা পুলিশের তরফে যেভাবে বলা হচ্ছে, এখনও ওনার লাশই পাওয়া যায় না। আদৌ উনি খুন নাকি না মিসিং আমরা জানি না, কিন্তু এই নিয়ে কিন্তু আমরা অনেক কিছু করছি। এখন হচ্ছে মিডিয়া আছে, বলা হচ্ছে বেনজির সাহেবের যে সম্পদের তালিকা দুদক থেকেই দেওয়া হয়েছে, এটা তো হচ্ছে রীতিমতো মানে পিলে চমকানোর মতো। এগুলো তো আসলে মানে সার্ভিস, তার যে রুল সার্ভিস জীবনে এটা সম্ভব না। একটা বিজনেসম্যান যেভাবেই হোক কামাই করতে পারে, কিন্তু সার্ভিস করে এত সম্পদ, এটা হচ্ছে আলাউদ্দিনের আশ্চর্য প্রতীকও যদি পড়ে তাও সম্ভব না। আর আজিজ সাহেবের সেটা হচ্ছে যে আজিজ সাহেবের এইটার সাথে আবার ইন্টারন্যাশনাল ন্যাশনাল অনেক রাজনীতিও জড়িত থাকতে পারে, এটা হচ্ছে আমার প্রাথমিক সন্দেহ। কিন্তু তারপরও অন্যায় যদি করে এবং গভর্নমেন্ট যে স্টেপগুলো নিচ্ছে, আমি গভর্নমেন্টের স্টেপগুলোকে সাধুবাদ জানাই। আমাদেরও সামাজিক পর্যায়ে সরকার তো বারবার দায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সরকার বলতে চাইছে সরকারের কিংবা দলের কোনো দায় নেই, পুরো দায় আসলে যেহেতু তাদের অভিযোগগুলো তাদের ব্যক্তিগত, সে অপরাধ ব্যক্তিগত, সে কারণে ব্যক্তির সেই দায় নিতে হবে। না, ব্যক্তির দায়টা তো ব্যক্তির, ওরা তো দলের কেউ না, গভর্নমেন্টের বিভিন্ন জায়গা থেকে এরকম সেই সরকারের অধীনেই তো তারা কাজ করেছিলেন, রাষ্ট্রীয় খুবই গুরুত্বপূর্ণ পদে, তো ঠিক সেই সরকারের সময়টাতেই তারা কাজ করেছেন। হ্যাঁ করেছেন, সরকারের নজরে যখন পড়েছে তখন সরকার ব্যবস্থা নিচ্ছে কিনা একটা কালচার করতে হবে। এটা যদি আড়াল করা হতো তাহলে কিন্তু এরকমভাবে আড়াল পেয়ে যেত। আমরা তো চাই এরকম একটার পর একটা ব্যবস্থা নেওয়া হোক। ব্যবস্থা নেওয়া হলে একটা সতর্ক বা একটা অ্যাওয়ারনেস যেরকম করবে, একটা অ্যালার্মিং পরেও কিন্তু থেকে যায় আসলে যে আপনি যে সম্পত্তির কথা বলছিলেন আলাদিনের চেরাগও হয়তো কম পড়বে, এই সব কিছু কি আসলে রাতারাতি তো নিশ্চয়ই করা সম্ভব নয়। ডক্টর সিদ্দিকুর রহমানের সাথে আমরা এই বিষয়ে আলোচনা করছিলাম, এত দীর্ঘ সময় আসলে তারা এত দীর্ঘ সম্পদের পাহাড় গড়লেন, সেটি আসলে সরকার কেন বুঝতে পারলো না? আসবে একটি বিরতি নিতে হবে, দেশসন্ধ্যা বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশসন্ধ্যায়। কুদ্দুস আফরাদ, গুরুত্বপূর্ণ পদে যারা আছেন আসলে তাদের স্বচ্ছতা কিংবা তাদের জবাবদিহিতা নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেটি কি আমরা নিশ্চিত করতে পেরেছি? সেটা এই রাষ্ট্রে আসলে বারবার যারাই যখন আসছে, আমি বলি আমার খুব ভালো করে খেয়াল আছে, বঙ্গবন্ধুর শাসনামলে কি কি জারি করছিল আমরা জানি না, কিন্তু জিয়া রহমান এসে বলছিল আমার ফাদার গভর্নমেন্ট এমপ্লয়ি ছিল, তো ওই সবার দিতে হবে, অর্থাৎ সম্পদের হিসাব টিসাব দিতে হবে, এরকম বাস। এটা কিছুদিন পড়ার নাই, তখনও তিনি উর্দি পড়া আর কি। এরপরে যখন উনি পার্টি করলেন, আস্তে করে উনি সার্বজনীন হয়ে গেলেন, এগুলো সব চাপা বলো। এরশাদ সাহেব ক্ষমতা এসেও এরকম বলছে, একবার জাস্ট উনি সাইকেল নিয়ে ক্যান্টনমেন্ট থেকে এই তার রাষ্ট্রপতির সচিবালয়, যেটা এখন প্রধানমন্ত্রীর সচিবালয়, সেখানে এসে অফিস করতেন, এরকম বহু কিছু। তারপর বহু ফরমান দিছে। এই ফরমানগুলো না আমরা সবসময় শুনি। 91 সালে তত্ত্বাবধায়ক সরকার আমরা কিছু কার্যকরী ব্যবস্থা সামান্য কিছু নেওয়া হয়েছিল। এরপরে যে সরকারগুলো আসে বা ভোটের আগে নানান কিছু বলা হয় যে সম্পত্তির তালিকা দেওয়া হবে, এই দেওয়া হবে, ওই দেওয়া হবে, এখনও দেওয়া হচ্ছে, কিন্তু দেওয়াটাই সময়। দেওয়ার পরে কেউ কিন্তু আর ইনকোয়ারি করে না এটা ঠিক কিনা, এটা সত্য কিনা। মাঝে মধ্যে আমাদের এখানে টিআইবি নামক যে প্রতিষ্ঠান আছে বা সুজন নামক যে প্রতিষ্ঠান আছে, তারা কিছু রিভিউ করে কার কি গরমিল সেটা তুলে ধরে, পত্রপত্রিকায় গরমিল তুলে ধরে। কিন্তু মুদ্রা কথা হচ্ছে গভর্নমেন্টের এই জায়গাটা বিশাল ফাঁকফোকর, কাউকে কেউ
একটু চেকে রাখে না, এবং চেকের সংস্কৃতিটা নাই বলে ব্যাপুরা হচ্ছে যে যেখানে দায়িত্ব নিচ্ছে, এখানে দলমত নির্বিশেষে আমি বলছি। একটু আগে সিদ্দিক সাহেব আমি শুনলাম ওইটাই বলছিলেন যে এইটা এই সরকার বলে কথা না, যে কোনো সরকার আমলে এই ফাঁক ফোকর যতক্ষণ বন্ধ না হবে। দেখেন মালয়েশিয়ার কথা যদি বলি, মাহাতির মোহাম্মদ প্রথম যে কাজটা করছিলেন, সরকারি অল কর্মচারী অথবা স্বায়ত্তশাসিত সরকারি যারা কাজ করে তাদের সকলের একটা হিসাব দাখিল করতে হচ্ছে, এবং প্রত্যেকের একটা ব্যাংক অ্যাকাউন্টের পরিবর্তে দুটো ব্যাংক অ্যাকাউন্ট অ্যালাউ করে নেই, যে কারণে মালয়েশিয়া কিন্তু দ্রুত পরিবর্তন হয়ে গেল। আমাদের এখানে যদি এরকম করা যাবে কিনা আমি এখন সন্ধিয়ান, যদি করা যায়। যখন আমরা এই ধরনের দুর্নীতির কথা শুনছি কিংবা যেই হত্যাকাণ্ড নিয়ে আমরা আলোচনা করছি, একজন সংসদ সদস্য তিনি কিভাবে আসলে বিদেশে গিয়ে আসলে এভাবে নৃশংসভাবে খুন হন, সেই সব কিছু নিয়ে আসলে একটি প্রশ্নবোধক জায়গা থেকেই যায়। আর ডক্টর সিদ্দিকুর রহমান খান, আপনার কাছে যদি আসি, আমরা কি আদৌ লাগাম টেনে ধরতে পারছি? দেখুন, লাগাম তো টেনে ধরতে পারছি না। এই যে আমি একটা যুক্ত করছি যে আজিজ আহমেদ সাহেবের বিরুদ্ধে যেটা হলো, এটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য সাংঘাতিক রকমের আমাদের সেনাবাহিনী, আমাদের জাতীয় সার্বভৌমত্ব বলেন, নিরাপত্তার জন্য বলেন, এটার প্রতীক এবং এইখানকার প্রধান। এবং এই ধরনের একটা কিছু যে হবে ওনার ব্যাপারে বা কিছু একটা হচ্ছিল, যখন আমরা আল জাজিরার রিপোর্টটা দেখেছিলাম, সেই রিপোর্টে এটা ঘটনা তো সত্য, তার ভাইকে তিনি অন্যায়ভাবে সুবিধা দিয়েছেন, তার বিরুদ্ধে ফরেন সার্ভিস ইয়াতে যে 7031C, তাই না ভাই, ওই ধারায় যে তার বিরুদ্ধে একটা দিয়েছে, সেখানে তিনটা কথা বলেছে। একটা হলো যে তিনি গণতন্ত্রের অবনমনের জন্য তিনি দায়ী, অর্থাৎ 18 সালের নির্বাচনের উপরে বলেছেন যে জীবনে এরকম নির্বাচন উনি দেখেন নাই, এবং সেই নির্বাচনে সেনাবাহিনী একটা বড় ভূমিকা পালন করেছিল। তারপরে উনি দুর্নীতির সাথে যুক্ত এবং তার পদকে অপব্যবহার করে তার ভাইকে তিনি মানে ওই কাজ পাইয়ে দেওয়া সহ নানা ধরনের, এবং সরকারি নিয়োগে অর্থাৎ সেনাবাহিনী বা অন্য জায়গায় নিয়োগেও তিনি মানে টাকা গ্রহণ করেছেন। সাংঘাতিক অভিযোগ কিন্তু দুর্নীতি, এবং এইগুলো কিন্তু রিটায়ার্ড লাইফে করেন নাই, তিনি কর্মরত অবস্থায় এই কাজগুলো তারা করেছেন। এখন আপনি যেটা বলেছেন যে লাগাম টেনে ধরার চেষ্টা, আমরা তো এটা জিরো টলারেন্স সবাই বলে, এই যে ভাই একটু আগে বলেছিলেন যে জিরো টলারেন্সের কথা বলা হয়, যে দুর্নীতি যিনি বলেন যার উপরে এই দায়িত্ব, এই যে দুর্নীতি দমন কমিশন, দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধেই তো হাজারো অভিযোগ আমাদের কাছে আছে। এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান সাহেব সেদিন বাংলাদেশ ব্যাংককে অ্যাকিউজ করলেন যে বাংলাদেশ ব্যাংক যখন আমাদের রিজার্ভ চুরি হয়ে যায় বা আমাদের হয়ে যায় 6 মাস পরে আমরা জানতে পারি, তারপরে হয় যারা এই দেশের মানে খুব আমার কাছে খুব মানে একটা হাস্যকর মনে হয়েছে। উনি বললেন যে কেন আমরা এই সব করবো, আপনার প্রতিবেশী যে ঘোষ খাচ্ছে তিনি যে এইভাবে চলেছে আপনি দেখতে পারেন না, তাকে বয়কট করেন না কেন, করেন না কেন, মানে সবসময় খালি অন্যই করবে, আমার দায়িত্বটা আমি পালন করব না। এখন লাগাম টেনে যে ধরা যাচ্ছে না, এটা তো আমরা স্পষ্টতই দেখছি সিস্টেমে আসলে এক ধরনের গলদ আছে। না, সিস্টেমের গলদের চেয়েও হলো আমাদের মানসিকতা এবং আমাদের মানে এই যে লিগাসি আমরা যেটা বহন করছি, সেই লিগাসিটা সিস্টেম, আমাদের দুর্নীতি দমন কমিশন আইন, সেই আইনে আপনি দেখেন তো চমৎকার সব আইন আছে, প্রয়োগ কি করতে পারছি, আমাদের সব জায়গায় তো আইন আছে, কি কোন জায়গাটি আসলে আমাদেরকে এই আইনগুলো প্রয়োগ করতে থামাচ্ছে? সেখানে যদি কুদ্দুস আফরোজ আপনার কাছে আসি, জেনারেল আজিজকে নিয়ে আমরা আলোচনা করছিলাম, যেই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আসলে আমরা সবকিছু জানতে পেরেছিলাম, সেখানে খুব সুন্দর তারা একটি হেডলাইন করেছিলেন যে অল দি প্রাইম মিনিস্টার্স ম্যান, অর্থাৎ এটি আসলে কোনো না কোনোভাবে প্রধানমন্ত্রীকে নিয়ে কুৎসা রটনা করার এক ধরনের প্রয়াস ছিল কি শুধুই? ওইটা আমার কাছে মুখ্য মনে, কারণ এখানে নাটক করা হয়েছে প্রচুর, ওইটা আমরা লাইন টু লাইন দেখেছি। ওইখানে যতটা না অভিযোগ তার চেয়ে বেশি হচ্ছে ওইখানে একটা নাটকের মানে নানান রোলে নানান ব্যক্তি এখানে আবির্ভূত হয়েছে। তথ্যচিত্র বা কোনো রিপোর্ট এরকম হয় না, হ্যাঁ, সেই জন্য সন্ধিয়ান থেকেই যায়। আমি প্রথমেই বলছি ওইটার সাথে অনেক রাজনীতিও জড়িয়ে আছে। উনি যেগুলো বলছেন যে আমাদের মানসিকতার, ওনার কথার সাথে দ্বিমত নাই। নোবেল বিজয়ী ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান থাকা অবস্থায় যে লোন বরাদ্দ করার কথা গরিব দরিদ্র মানুষকে, উনি ওনার পরিবারের সদস্যদের নামে 9.5 কোটি টাকার অভিযোগ দিয়েছে, দুদক 9.5 কোটি টাকার লোন উনি স্যাংশন করেন। তারপর আবার এটা খেলাপি হয়ে যাওয়াতে এটা মৌকুবও করেন, আবার ওদেরই কাজ ওইকে দেন। কার কাছে যাবেন, কোথায় যাব আমরা, মানে কোথায় যাব? এত বিখ্যাত ব্যক্তি, উনি কোর্টের বাইরে এসে বলে যে আমার এই মামলার জন্য সে এখন সময় পাচ্ছে না নানান কাজ করতে, ভালো কাজ করতে। আর শুরুটাই তো খারাপ হয়ে গেছে, এগুলো যখন শুনি এই শুরুটাই তো খারাপ হয়ে গেল, তো আর ভালো কাজ কি করবে? এই জন্য হচ্ছে সমাজে, আমি তারপরেও মনে করি এই সমাজটা এগিয়েছে, এই সমাজটাতে প্রচুর ভালো লোক আছেন, ভদ্রলোক আছেন,
সৎ লোক আছেন, এদেরকে সেচে ব্যয় করতে হবে। দল মত নির্বিশেষে একজন একটা দল করে দেখে তাকে আমি নেগলেক্ট করুন, যদি তার ভিতরে সততা থাকে, তার প্রতি সমাজের রাষ্ট্রের শ্রদ্ধার জায়গাটা রাখতে হবে। ভিন্ন মত থাকবে, ভিন্ন মত মানে হচ্ছে গণতন্ত্র, এবং সেই জায়গাটা এই গণতন্ত্রকে যদি আমি সমুচ্চিত রাখতে চাই, তাহলে গণতন্ত্রকে সবল করতে হলে সৎ, নিষ্ঠাবান, ন্যায়বান মানুষকে জায়গাগুলোতে বসাতে হবে। এবার একই সাথে এই ধরনের দুর্নীতি কিংবা অনিয়মের একটি বিচারও তো প্রয়োজন, সেই বিচার কি আদৌ হবে, কিংবা আজিজ কিংবা বেনজিরের বিরুদ্ধে আসলে কারা ব্যবস্থা নেবে সেটি নিয়েও তো একটি প্রশ্ন। বিচার একটা দীর্ঘসূত্রিতার ঐতিহ্য আমরা বহন করি, দীর্ঘসূত্রিতার। বঙ্গবন্ধুর মতো হত্যাকাণ্ডের বিচার করতে, অর্থাৎ আওয়ামী লীগও শুরু করার পর কত বছর লেগেছে, আপনার এটা চিন্তা করতে হবে। জেল হত্যাকাণ্ডের বিচার এখন পর্যন্ত ফাইনাল পর্যায়ে যেতে পারেন, এরকম বহু জিনিস আছে। আমাদের এখানে রাজনৈতিকভাবে তো বিচারকে প্রভাবিত করা হয় না তা না। ধরেন সম্রাটের বিরুদ্ধে অনেক এলিগেশন আসলো, হ্যাঁ, এই সম্রাটের বিরুদ্ধে, সম্রাট তখন বাইরে আছে, তো সেই জন্য এইসব সংশয়। তারপরে আমি সাধুবাদ জানাই এইসব উদ্যোগ যদি জনগণ সাপোর্ট দেয় এবং এগুলোকে কন্টিনিউ করতে হবে। আরেকটা হচ্ছে যে বড় বড় বিচারগুলো যদি দৃশ্যমান, বড় বড় অভিযোগ, ব্যাপক অভিযোগ, কারণ 5,000 টাকার জন্য আমরা তো কোমরে রশি বাঁধে, আমাদের দেশের কালচার আছে, সংস্কৃতি আছে, ব্যাংকগুলো 5,000 টাকা অনাদায়ে যে কোনো লোকে পাওনাদারের কোমরে রশি বেঁধে পুলিশে সোপর্দ করে, আর 5 কোটি বা 5 লাখ কোটি টাকার অপরাধে কিছু হয় না, তাকে আরও কিস্তি করে দেয়, তারপরে কিস্তি ওয়ান্স আপন এ টাইম মকুব হয়ে যায়। সুতরাং এই জায়গা থেকে বেরোতে হলে জনগণকে আর একটু সজাগ সচেতন, সরকারের একটি বড় ভূমিকা পালন করার কথা ছিল। এই যে যেটি বললেন একটু আগে, যে ডক্টর ইউনূস 9.5 কোটি টাকা হয়েছে, আমি এটাকে মনে করি যদি উনি এগুলো করে থাকেন এবং অন্যায়ভাবে এগুলো বিচার, কিন্তু 30,000 কোটি টাকা বা 100 কোটি টাকা পাচারের অভিযোগে উচ্চ আদালত থেকে নির্দেশ দেওয়া হয়েছে তদন্তই করা যাবে না। অ্যাসালম গ্রুপ, এটা আমরা সব জানি, এবং বাংলাদেশের সমস্ত ব্যাংকিং খাতটাকে আপনি একটা ব্যক্তির হাতে, একজন মানে হাতে আপনি তুলে দিয়েছেন, এবং সেইখানে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, আদালত থেকে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু 2 কোটি টাকার কারণে খালেদা জিয়ার নিম্ন আদালতের মামলা 10 বছর হয়েছে না। আপনি বাংলাদেশের দীর্ঘসূত্রিতার কথা বলেন, সম্রাট বাইরিয়াল, আপনি দেখেন নাই রাতের 8টা পর্যন্ত 9টা পর্যন্ত কোর্ট চালিয়ে শত শত মামলার আমাদের হয়ে গেছে না দেশে। কিন্তু আপনার উদ্দেশ্য, ইন্টেনশন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি সরকার মনে করে যে এটাকে দীর্ঘসূত্রিকতা করব, বিচারটা তো এই দেশেরই মানুষ, ওনারা যদি মনে করেন কারো না কারোর প্রতি তাদের এক ধরনের আনুগত্য থাকে, ফলে তারা যদি মনে করেন দীর্ঘসূত্রিতা, সম্রাট, ক্যাসিনো সম্রাট, তো সে তো এখন বুক ফুলিয়ে হাঁটছে, কিন্তু সম্রাটের চেয়েও খারাপ অবস্থা, মানে কম অপরাধে অনেকে কিন্তু বছরের পর বছর বিনা বিচারে জামিনযোগ্য অপরাধেও তাদের মানে জামিন হচ্ছে না। এটা তো আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে। তো এখন যেটা আপনি করেন, আপনি লোক দেখানোর জন্য যদি কিছু করেন, বা আমরা সামনে আসছে বলে যদি মানে করেন, তাহলে হবে না, মিন করতে হবে। যদি মিন না হয়, দীর্ঘসূত্রিতার কথা বলছিলেন কুদ্দুস আফরাদ, সেই দীর্ঘসূত্রিতা কি আসলে আমরা এই ঘটনাগুলোর ক্ষেত্রেও দেখব, নাকি আসলে প্রমাণের অভাবে একটা সময় আসলে ধীরে ধীরে আমরা এই ঘটনাও ভুলে যাব? হতে পারে, কারণ এইখানে তো আমরা ইতিমধ্যে 52-53 বছরের দেশটায় অনেকগুলো সরকার দেখেছি, হ্যাঁ, কোনো সরকারকে তো ওইভাবে পারফেক্ট করেনি। শেখ হাসিনা বর্তমান প্রধানমন্ত্রী, উনি যেইভাবে রোলটা করেন, উনার পাশে যদি সেইভাবে কিছু মানুষ পেতেন, হয়তো আমার দেশটা অন্যরকম হতো। কিন্তু এখানে যেটা হয়, অর্থাৎ আমরা যেটা পারছি না, যাকে দায়িত্ব দেওয়া হচ্ছে সেই জায়গাগুলোতে হচ্ছে খুদ করে খেয়ে ফেলতেছে। এর ব্যতিক্রমও আছে, কিন্তু তাদের সংখ্যা নেহায়েত কম। এখন দীর্ঘসূত্রিতে এই যে বললো, এটা হচ্ছে আদালতের রেওয়াজ। আমি একটু আগে বললাম, আমাদের দেশের আদালত একটা বড় রেওয়াজ আমাদের না, আমাদের সাবকন্টিনেন্টে এগুলো বেশি হয়। এবং আমাদের এই সাবকন্টিনেন্টের মধ্যে আবার আমাদের অবস্থা, যেহেতু আমরা ছোট দেশ, একে অপরের সাথে নানানভাবে জড়িত, আমি অথবা সিদ্দিক সাহেব অথবা আপনি, আমরা তিনজনের যদি রিলেশন খুঁজি যায় দেখবো একই সুতায় বাঁধা। আমাদের এখানে এই কারণে একটা বড় বাধা হয়ে যায়। উনিও বলছেন কিন্তু যে এই যে দীর্ঘসূত্রিতা, আদালতে কেউ না কেউ তো নানানভাবে তাদেরও তো একটা ব্যক্তি লাইফ আছে, তাদেরও তো একটা আছে। এখন আদালতের দিকে শুধু তাকালে চলবে না। আমি মনে করি অলওয়েজ অন্যায়ের বিরুদ্ধে যে যেখান থেকে আসেন সেখান থেকে সোচ্চার হতে হবে, 1। 2 হচ্ছে এই চাপটা ক্রিয়েট রাখতে হবে সব জায়গায়। আমরা যদি দলীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখি তাহলে আর হবে না, কারণ আজকে করছে এইটাকে বাধা দিব, আগামী দিন কে আসে করবে। সরকারের ইমেজকেও এক ধরনের সংকটে ফেলছে কিনা?
সরকারের ইমেজের সাথে এইটা ততটা না, কারণ এটা আউটগোয়িং, এবং আমার মনে হয় সরকার যে এটা ধরে যদি এগিয়ে যেতে পারে সরকারের ইমেজ অনেকাংশে। যখন আসলে এই ঘটনাগুলো ঘটেছে তখন কেন সরকার টনক নড়েনি? তখন কেন সরকার কোনো ব্যবস্থা করেনি? চোর চুরি করে যাওয়ার পরে চোর শনাক্ত হয়, তাহলে চোর কখন চুরি, এর আগে কেন চোর ধরতে পারলাম না? এইটা কোনো কথা না। চোর আমার বাড়িতে আসছে, চুরি করে গেছে, আমি যদি চোরকে ফাইন্ড আউট করতে পারি, আমি তার বিচার নিশ্চিত করছি কিনা সেটা হচ্ছে কথা। ডক্টর সিদ্দিকুর রহমান খান, আপনি কি তাই মনে করেন? সোমোটো করার বাংলাদেশে বিধান আছে। ওই ইয়ার বিরুদ্ধে, বেনজিরের বিরুদ্ধে দুদকে ব্যারিস্টার সুমনকে চিঠি দিতে হয়েছে। হ্যাঁ, কিন্তু পুলিশ বাদী হয়ে কিন্তু প্রতিনিয়ত হাজার হাজার কেস হয়। হ্যাঁ, আর আজকে আমরা যে বললেন যে আমাদের জনগণ যেখানে থাকি, আজকে আমরা যে কথাগুলো এখানে বসে বলতে পারছি, আজকে বেনজির সাহেব যদি ক্ষমতায় থাকতেন বা এখনকার আইজিপির বিরুদ্ধে আপনি বলতে পারবেন বাংলাদেশে সেই ব্যবস্থা করছে, আছে? আপনি নিরাপদ, নিজের নিরাপদ হবেন না কেন? মানুষ বাংলাদেশের এখন হয়েছে যে ভাই আমি জীবনটা কোনোভাবে নিরাপদে চালাইতে পারলেই হলো, হ্যাঁ, অন্য কি করছে এটা আমি পারবো না। এবং এই মানসিকতা মানুষের ছিল না, কিন্তু দীর্ঘদিনের তাদের যে অভিজ্ঞতা হয়ে গেছে, তিক্ত অভিজ্ঞতায় মানুষ এখন পিঠে আপনি বেঁধে নেন, সে গাধার মতো করে যাবে, কেউ মুখ খুলবে না। এবং খোলার এটা আসলে কিসের চাপে? হ্যাঁ, এই তো বললাম যে আজকে মানসিকতা তৈরি না। আজকে আপনি বলেন যে পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে আপনি কথা বলে আপনি নিরাপদ যে থাকতে পারবেন, সেটা সম্ভাবনা আছে। সরকারকেও তো অনেকটা চাপে রাখছে। অবশ্যই আফরাদ ভাই যত কথাই বলুক না কেন, আপনি বাংলাদেশের একটা সেনাবাহিনী, বাংলাদেশের আমি আগেই একটু বলছিলাম, তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, এটি সেনাবাহিনীর মধ্যে যে একটা অস্বস্তি কাজ করছে তাতে কোনো সন্দেহ নাই। একটা অস্বস্তি যে তাদের মধ্যে কাজ করবে, তাদের ইমেজের টার্নিস্ট হওয়ার ক্ষেত্রে যেটা কাজ করবে, পুলিশের মধ্যে যেটা হয়েছে তাদের মধ্যেও যে একটা অস্বস্তি, এবং সব কিছু অর্গান নিয়েই তো সরকার তো শুধুমাত্র আওয়ামী লীগ না, সরকার তো শুধুমাত্র মানে মাননীয় প্রধানমন্ত্রী না, সব কিছু অর্গান নিয়ে। কিন্তু এই অর্গানগুলোর মধ্যে যখন অস্থিরতা হবে, এই অর্গানগুলোর মধ্যে যখন অনিয়ম হবে, তখন এটা সরকার যত কথা বলুক, যেভাবেই বলুক না কেন, এই দায় এবং এই অস্বস্তির থেকে সরকার শেষ পর্যন্ত আদৌ আমরা সরকারকে দায় নিতে দেখব কি না? সরকারকে দায় না, বললাম তো, সরকার দায়ী হবে যদি এগুলো এত কিছু আসার পরে যদি সঠিকভাবে বিচারের পথে না এগোয়। হ্যাঁ, এগুলো এখানে দায় না, সরকারের বাহবা পাবে। আর দুই হচ্ছে যে আমি আবারও জোর দিয়ে বলতেছি, দেখেন সেনাবাহিনীতে প্রচুর সেনাপ্রধান ছিলেন, কারণ নিয়ে কিন্তু এরকম কথা হয় নাই, এবং তারা যথেষ্ট সম্মানীয়, অন্যরা অবসরপ্রাপ্তরা আছেন, বেঁচে আছেন কেউ কেউ ইত্যাদি। আবার পুলিশেও প্রচুর লোক ছিলেন, কোনো পুলিশের সামান্য দারোগার ব্যাপারেও তো আমরা বসি প্রশংসা শুনি, তার মানবিক কাজ, তার অনুসন্ধানী কাজ, এসব। কিন্তু আমাদের এই ডিপার্টমেন্টগুলোতে ভালো লোকের সংখ্যাই বেশি, খারাপ লোকের সংখ্যা কম, এবং এই খারাপ লোকরা যারা আছে এইটার দায়িত্ব নিতে হবে ডিপার্টমেন্ট ওয়াইজ যেই সময় চলে। উনি যেটা বললেন যে পুলিশের আইজিপি হোক, অন্য কোনো কর্মকর্তা হোক, এখন যদি তিনি কোনো অন্যায় করেন, সেই অন্যায়গুলো ধরার জন্য তার ডিপার্টমেন্টে কিন্তু জায়গা আছে, কিন্তু সেই জায়গায় যদি কাজ না করে, তাহলে সেইটার দায়িত্ব প্রশাসন সহ সবাইকে আসলে সচেতন হতে হবে। সেই সময় এসেছে আমাদের। ডক্টর সিদ্দিকুর রহমান খান এবং কুদ্দুস আফরাদ, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সন্ধ্যা দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।